সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের ক্লাস শুরু করি। তোমাদের টাইট শিডিউল যাচ্ছে অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, তারপরে ফিজিওলজি, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা Recording in progress. আমরা পড়ছিলাম বায়োটেকনোলজি। বায়োটেকনোলজিতে আমরা দেখেছি হোয়াট ইজ বায়োটেকনোলজি, দেন হোয়াট ইজ রিকম্বিনেন্ট ডিএনএ, দেন হোয়াট ইজ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এবং আমরা দেখেছি যে এই টেকনোলজিতে তিনটা জিনিস খুবই কাজে দেয়, মানে লাগে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, ক্লোনিং আর প্রোব। এর মধ্যে আমরা গতদিন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নিয়ে পড়াশোনা করেছিলাম। হোয়াট ইজ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, তারপরে এটার নামকরণ কিভাবে হয়, এটার স্পেশালিটি কি, তারপরে তারপরে রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট কাকে বলে, তারপরে রেস্ট্রিকশন সাইট কাকে বলে, রেস্ট্রিকশন ম্যাপ কাকে বলে। এগুলো সব আমরা গতদিন দেখেছিলাম। ঠিক আছে, গত ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে ক্লোনিং। তোমার খাতা কলম নিয়ে লেখো সব। Cloning. What is cloning? What is cloning? Definition. Clone is a large শুরু না করতে করতে ডিস্টার্ব। যাও, ক্লোন ইজ এ লার্জ পপুলেশন অফ identical molecules. Example, DNA। তারপরে ডিএনএ হতে পারে, সেল হতে পারে, and bacteria arising from a common ancestor. Ancestor মানে কি? Ancestor মানে পূর্বসূরি। যেমন ধরো এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই যে ছবিটা দেখো, একটা থেকে কতগুলো, এটাকে আমরা বলি ক্লোন। এরপরে কি, হোয়াট ইজ ক্লোনিং? What do you mean by cloning? It is selective amplification of a specific
DNA fragment to make large number of identical DNA molecule. তাহলে এইটাই কিন্তু পরীক্ষায় আসে। হোয়াট ইজ ক্লোনিং? ইট ইজ সিলেক্টিভ amplification of a specific DNA fragment to make large number of identical DNA molecule. ঠিক আছে, স্পেসিফিক অ্যাম্প্লিফিকেশন, পুরো কিন্তু অ্যাম্প্লিফাই করে না, সবকিছু কিন্তু বাড়ায় না। এটা স্পেসিফিক ডিএনএ ফ্র্যাগমেন্টকে প্রথমে, মানে ডিএনএ কে প্রথমে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে স্পেসিফিক ফ্র্যাগমেন্ট আলাদা করা হয়, এরপরে তোমার এইটা তোমার অ্যাম্প্লিফাই করা হয়। ঠিক আছে, এরপরে অ্যাম্প্লিফাই করা হয়। আচ্ছা, নেক্সট, টাইপস অফ ক্লোনিং। ক্লোনিং দুই প্রকার। যদি এভাবে লিখি তাহলে দেখবো ক্লোনিং দুই প্রকার। Number one is biological cloning. And the other type is polymerase chain reaction, যেটাকে আমরা সংক্ষেপে বলি পিসিআর। তাহলে ক্লোনিং দুই প্রকার, একটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লোনিং, আর একটা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর। বায়োলজিক্যাল ক্লোনিং এর বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে ন্যাচারাল। তারপরে এটা হচ্ছে ইনভিভো। ইনভিভো মানে কি? উইদিন দ্য সেল, তারপরে এটা হচ্ছে সেল বেসড, মানে এটা করতে গেলে সেল লাগে, লিভিং সেল দরকার হয়, দ্যাট মে বি হিউম্যান সেল অর ব্যাকটেরিয়া, এবং এটা অবসোলেট হয়ে গেছে, এটা এখন ব্যবহার হয় না, নট ইউজ নাও। আর পলিমারেজ চেইন রিঅ্যাকশনটা কি, এর বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে আর্টিফিশিয়াল, ইন ভিট্রো মানে হচ্ছে আউটসাইড দ্য সেল, এরপরে হচ্ছে এটা হচ্ছে এনজাইম বেসড, এখানে এনজাইম লাগে, আমরা একটু পরেই দেখবো। এটা হচ্ছে এনজাইম বেসড এখানে, এবং এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ওয়াইডলি ইউজড নাও। এগুলোই এখন বেশি ব্যবহৃত হয়। এই যে দেখো, এই যে করোনা পরীক্ষার জন্য কি করে? আরটিপিসিআর করে না? এই পিসিআর হচ্ছে তোমার পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এত দুঃখের কথা, এবার পরীক্ষা নিলাম, বলি যে পিসিআর এটা ইউজ কি, এই যে করোনা ডিটেকশন, এইটাই কেউ মুখ দিয়ে বেরিয়ে করতে পারলো, এত কষ্ট লাগলো, এত আলোচিত, পুরা ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে করোনার জন্য, অথচ দেখো এইটা বলতে পারলো না। যাই হোক, তাহলে বায়োলজিক্যাল ক্লোনিং আর পিসিআর, ঠিক আছে। তাহলে বায়োলজিক্যাল ক্লোনিং দুই প্রকার, বায়োলজিক্যাল ক্লোনিং এন্ড পিসিআর। বায়োলজিক্যাল ক্লোনিং যে ন্যাচারাল, ইন ভিভো, সেল বেসড, এবং এটা ব্যবহৃত হয় না, অবসোলেট হয়ে গেছে। পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটা হচ্ছে আর্টিফিশিয়াল, তারপর হচ্ছে ইন ভিট্রো, আউটসাইড দ্য সেল, এনজাইম বেসড, এবং এখন ব্যবহৃত হয় বেশি, এখন এটা বেশি ব্যবহৃত হচ্ছে। প্রথমে আমরা বায়োলজিক্যাল ক্লোন সম্বন্ধে একটু জানাশোনা করব। বায়োলজিক্যাল ক্লোনিং, যদিও এটা অবসোলেট জিনিসও পড়তে হয়। বায়োলজিক্যাল ক্লোনিং, বায়োলজিক্যাল ইতিহাস একটু জানা দরকার না? এটার জন্য রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার টার্গেট ডিএনএ,
এরপরে হচ্ছে ভেক্টর হোস্ট সেল। টার্গেট ডিএনএ, ভেক্টর আর হচ্ছে হোস্ট সেল। ঠিক আছে, টার্গেট ডিএনএ, ভেক্টর আর হোস্ট সেল। তাহলে এর মধ্যে টার্গেট ডিএনএ হচ্ছে, টার্গেট ডিএনএ বলতে কি বোঝায়, মানে যেই ডিএনএ এর ফ্র্যাগমেন্টটাকে আমরা অ্যাম্পলিফাই করব। ধরো তুমি গ্লাইকোজেনের জিনটাকে, গ্লাইকোজেন তো একটা ইয়া তাই না, সরি গ্লাইকোজেন বলা ঠিক হবে না কারণ এটা প্রোটিন না। ধরো তুমি পেপসিন, পেপসিনের জিনটাকে তুমি অ্যাম্পলিফাই করতে চাও, উৎপাদন করতে যাবো যে কোনো পারপাসে হোক, গবেষণার জন্য হোক। তো তুমি ওই টার্গেট ডিএনএটা হচ্ছে তোমার ওই পেপসিনের জিনটা যে জায়গায় আছে সেটা হচ্ছে আমার টার্গেট। তো সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। ভেক্টর এবং হোস্ট সেল মানে তুমি যেই সেলের ভিতরে কাজটা করবা, যেমন রাইবোজোম যেমন প্রোটিন সিনথেসিসের ফ্যাক্টরি, সেরকম ক্লোনিং এর ফ্যাক্টরি হচ্ছে একটা সেল, একটা ব্যাকটেরিয়ার সেল। তো এইটা হচ্ছে তোমার ইয়া তোমার হোস্ট সেলটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লোনিং এর ফ্যাক্টরি, একটা ব্যাকটেরিয়ার মধ্যে ওই টার্গেট ডিএনএ কে ঢুকাই দেয়। জন্য তোমার যে জিনিসটা লাগে এটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর, এটাকে আমরা বলি ভেক্টর। তাহলে হোয়াট ইজ ভেক্টর? এ ভেক্টর, vector is a molecule of DNA. A vector is a molecule of DNA to which the fragment of target DNA is to be cloned. A fragment of the target DNA is joined. আবার ফোন। আসসালামু আলাইকুম হাফিজ ভাই, এই ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে কি করে তোমার এই ভেক্টর হচ্ছে তোমার একটা সার্কুলার ডিএনএ। ভেক্টর সাধারণত একটা তোমার এরকম সার্কুলার ডিএনএ বা প্লাজমিড থাকে, এরকম সার্কুলার ডিএনএ থাকে। হ্যাঁ, এরকম একটা সার্কুলার ডিএনএ বা প্লাজমিড থাকে এখানে, এরকম একটা সার্কুলার ডিএনএ বা প্লাজমিড থাকে। হ্যাঁ, এখানে তোমার কিছু কিছু সাইট থাকে, যেমন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সাইট, অ্যান্টিবায়োটিক সাইট, হ্যাঁ, অ্যান্টি রেজিস্ট্যান্ট সাইট থাকে, তারপরে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাজ করার সাইট থাকে। হ্যাঁ, এখানে তোমার কিছু কিছু সাইট থাকে, যেমন তোমার ধরো এখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সাইট থাকে, তারপরে রেস্ট্রিকশন এনজাইম কাজ করার সাইট থাকে, এবং ইট মাস্ট বি ক্যাপাবল অফ রেপ্লিকেট উইদিন দ্য হোস্ট সেল, এরকম কিছু প্রপার্টি থাকে। হ্যাঁ, তো এইটাকে কি করা হয়, এইটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ভেক্টরটাকে কাটা হয় একটা জায়গায়। হ্যাঁ, রেস্ট্রিকশন এনজাইম এখানে একটা কাটা হয়, কাটার পরে এখানে বাইরের থেকে যে টার্গেটটাকে এটাকে এখানে অ্যাড করে দেওয়া হয়। এইটাই হচ্ছে ভেক্টরের কাজ। তারপরে এইটাকে হোস্টের মধ্যে, হোস্ট সেলের মধ্যে ঢুকায় দেওয়া হয়। তাহলে ধরো এইটা, এই লালটা যদি টার্গেট ডিএনএ হয়, এই টার্গেট ডিএনএটাকে ওই ভেক্টরের মধ্যে ঢুকায় দেওয়া হয়। ভেক্টরের মধ্যে ঢুকায় দেওয়ার পরে এই জিনিসটাকে সহ তোমার হোস্ট সেলে ঢুকায় দেওয়া হয়। তার মানে তুমি একটা টার্গেট ডিএনএকে সরাসরি কোনো হোস্ট সেলে ঢুকাতে পারো না, এটাকে ঢুকায় দেওয়ার জন্য একটা বাহন লাগে। এই বাহনটাই হচ্ছে তোমার ভেক্টর। ঠিক আছে, এই বাহনটা হচ্ছে তোমার ভেক্টর। তাহলে এখন আমরা দেখবো যে কিভাবে ক্লোনিং হয়, এটা আমরা দেখবো একটা ছবি দিয়ে। আমরা বেশি কিছু ইয়ে করবো না, কারণ আমরা জানি যে এটা অবসোলেট হয়ে গেছে, তারপরে অবসোলেট জিনিস আমাদের জানতে হয়। তো দেখো এইটা একটা ডিএনএ ছবি, ক্লোনিং এর স্টেপ গুলো এখানে দেখানো হয়েছে। এই যে এখান থেকে একটু খেয়াল করো যে প্রথমে কি করলো, এখানে প্লাজমিড বা এটা একটা ভেক্টর, ঠিক আছে, এই ভেক্টরটাকে রেস্ট্রিকশন নিউক্লিয়াস দিয়ে এখানে কাট করা হয়েছে। কাট করার পরে টার্গেট ডিএনএ কেও ওই একই রেস্ট্রিকশন নিউক্লিয়াস দিয়ে কাট করা হয়েছে। ঠিক আছে, এই কাট করার পরে পুরো ডিএনএ থেকে এটাকে আলাদা করে ফেলছে, তখন এটাকে বলতেছে ডিএনএ অফ ইন্টারেস্ট।
এরপরে এই দুটো জিনিসকে, দ্যাট ইজ একটা ভেক্টর এবং একটা ডিএনএ অফ ইন্টারেস্টের সঙ্গে যখন ডিএনএ লাইগেজ অ্যাড করে দেওয়া হয় তখন এইটা এই জায়গায় যুক্ত হয়ে যায়, এইটা এই জায়গায় যুক্ত হয়ে যায়। তাহলে খাপের খাপ কেমনে হলো বলতো? খাপের খাপ দেখো, এইটা যেরকম মানে এখানে যেরকম নষ্ট হয়ে মানে এই জায়গাটা যেমন খালি হয়ে গেছিল, এইটা একইভাবে কাটছে। কারণ কি, সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে এইটাকে কাটা হয়েছে, সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে এইটাকে কাটা হয়েছে, ফলে এইটা যতটুকু গ্যাপ হয়েছে এইটাও ততটুকু জিনিসই তৈরি হয়েছে। সো এই দুটো জিনিস প্লাস ডিএনএ লাইগেজকে যখন তোমার এখানে দিয়ে দিছে তখন এটা এখন সুন্দর করে জোড়া লেগে গিয়েছে। তখন যেহেতু এটাকে আমরা বলতেছি হাইব্রিড প্লাজমিড। হাইব্রিড কেন? এটা হচ্ছে তোমার ভেক্টর, অরিজিনাল ভেক্টর, আর এটা হচ্ছে তোমার ফরেন একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট। সো দিস ইজ কল্ড হাইব্রিড প্লাজমিড। দিস টার্গেট ইন্টারেস্ট উইথ দ্য ভেক্টর ইজ ইনসার্টেড ইনটু দ্য হোস্ট সেল। এই হোস্ট সেলের মধ্যে দেখো এখানে একটা ব্যাকটেরিয়ার মধ্যে এটাকে ঢুকাই দিছে। ঢুকাই দেওয়ার পরে ব্যাকটেরিয়াকে কালচার করা হয়। কালচার করা মানে ব্যাকটেরিয়াকে যেই টেম্পারেচারে গ্রো করে সেই টেম্পারেচার রাখা হয় এবং তাকে নিউট্রিশন প্রোভাইড করা হয়, করলে তোমার ব্যাকটেরিয়াটা মাল্টিপ্লাই করে। ব্যাকটেরিয়াটা মাল্টিপ্লাই করে, ঠিক আছে, মাল্টিপ্লাই করে। এবং এই সময় যখন মাল্টিপ্লাই করে তখন একটা তোমার অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক দিলে কাজ কি হয়, এই 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 তোমার প্লাস ভেক্টরের মধ্যে তো আমি বলছিলাম যে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সাইট থাকে। ধরো এখানে একটা অ্যান্টিবায়োটিক, সাপোজ সিপ্রোফ্লক্সাসিন ইজ এ অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিকটা এই মিডিয়ামের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। তো যেহেতু এই প্লাজমিডের মধ্যে, ভেক্টরের মধ্যে সিপ্রোফ্লক্সাসিন রেজিস্ট্যান্ট সাইট ছিল, সো এই ব্যাকটেরিয়াটার কিছু হবে না, নষ্ট হবে না। কিন্তু অন্যান্য যে ব্যাকটেরিয়া গুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে যাবে, শুধু এই ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকবে এবং এগুলো মাল্টিপ্লাই করবে। তো মাল্টিপ্লাই করার পরে একটা পর্যায়ে এসে যখন আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া পেয়ে গেলাম তখন একটা ওষুধ দিয়ে ব্যাকটেরিয়াকে লাইস করা হয় বা মেরে ফেলা হয়। মেরে ফেলার ফলে তো তোমার আলাদাভাবে এরকম একটা বিকারে বা একটা টেস্ট টিউবে নেওয়ার পরে যখন ওখানে ব্যাকটেরিয়াকে মেরে ফেলা হয় তখন এরকম এই জিনিস দেখো, একটা ছিল এটা হয়ে বা অনেকগুলো, ঠিক আছে। এরপরে আবার ওই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে তোমার এটাকে ক্লিভ করা হয়, তাহলে তোমার এই প্লাজমিড আলাদা হয়ে গেল। আর টার্গেট ডিএনএ আগে কয়টা ছিল? একটা। দেখো এখানে একটা ছিল মাত্র, এটাকে ইয়া করার পরে, ক্লোনিং করার পরে তিনটা হয়ে গেল বা অনেকগুলো হয়ে গেল। সো দিস আর দ্য স্টেপস অফ ক্লোনিং। ঠিক আছে, এটা এখন করা হয় না কারণ এটা সময় লাগতো অনেক, এটা এখন করা হয় না। এখন তাহলে আমরা কোনটা করি? এখন আমরা করি হচ্ছে পিসিআর। এখন আমরা করি হচ্ছে পিসিআর। পিসিআর এর সম্বন্ধে আমরা এখন পড়াশোনা করব, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তাহলে হোয়াট ইজ পলিমারেজ চেইন রিঅ্যাকশন? It is the definition. It is the selective amplification of a specific DNA fragment by artificial in vitro cell-free amplification process. Artificial in vitro cell-free amplification process. আচ্ছা, PCR permits the synthesis of millions of copies of a specific nucleotide sequence in a few hours. মাত্র 1 ঘন্টার মধ্যে অনেকগুলো ইয়া করা যায়। হ্যাঁ, এটা সম্বন্ধে আমরা বিস্তারিত করব। তো এখন আমরা যেটা পড়বো what are the types of PCR. PCR দুই প্রকার। PCR এর টাইপস যদি আমরা বলি, PCR দুই প্রকার। PCR দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে ক্লাসিক or
এন্ড পয়েন্ট পিসিআর, আর একটা হচ্ছে রিয়েল টাইম পিসিআর। এটাকেই বলা হয়েছে আরটি পিসিআর। ঠিক আছে, এই যে করোনা টেস্ট যে করে এইটার জন্য বহুল আলোচিত যে টেস্টটা সেটা হচ্ছে আরটি পিসিআর। এটার পুরো নাম কি? রিয়েল টাইম পিসিআর। রিয়েল টাইম মানে কি? হোয়াট ডু মিন বাই রিয়েল টাইম? যে what do you mean by real time? Why this is called real time? Amplification and quantification is done in real time. Quantification মানে কি? মাপা। আর অ্যাম্পলিফিকেশন মানে হচ্ছে বাড়ানো, মানে যখনই অ্যাম্পলিফিকেশন হচ্ছে তখনই ও বলে দিচ্ছে যে এতটুকু অ্যাম্পলিফিকেশন হয়েছে। ঠিক আছে, তোমরা অনেকে ইয়াতে গেছো ওই পেট্রোল পাম্পে তোমার যে এরকম ইয়া থাকে, পেট্রোল পাম্পে যেরকম মিটার থাকে, হ্যাঁ, মিটারের মধ্যে এখানে থাকে কি যে কত লিটার তেল নেওয়া হয়েছে। এখানে আরেকটা মিটার থাকে কত টাকা হয়েছে, আছে না এরকম? ধরো তুমি পেট্রোল, ধরো এটা একটা পেট্রোলের ইয়া, তাহলে এখানে ধরো তোমার এখানে লেখা থাকে পার ইউনিটের দাম হচ্ছে 80 টাকা সে। তাহলে এখানে যদি 1 লিটার নাও তাহলে এখানে সঙ্গে সঙ্গে উঠে যায় 80। এখানে যদি তুমি 2 লিটার নাও এখানে সঙ্গে সঙ্গে উঠে যায় 160। এরকম চলতে থাকে, তাই না? দেখছো না? নিশ্চয়ই দেখছো তোমরা। তাহলে যখনই দিচ্ছে তখনই মেপে বলে দিচ্ছে। আর আগে কি করতো? আগে এখানে মাপতো 5 লিটার। রিয়েল টাইমটা কি স্যার? রিয়েল টাইম মানে এখন যখন আমরা রিয়েল টাইমে ক্লাস করতেছি, তুমি এই ক্লাসটা করতেছো রিয়েল টাইমে, মানে এখন বাস্তবে এখনকার সময়। আর তুমি এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, এই ক্লাসটা পরে আমি ফেসবুকে আপলোড করে দিলাম, সেটা তুমি দেখলা, সেটা তুমি কিন্তু রিয়েল টাইমে করছো না। মানে এখন যেটা বাস্তবে হচ্ছে, লাইভ খেলা, হ্যাঁ, যেমন কালকে লাইভ খেলা দেখছো না বাংলাদেশে, ওটা রিয়েল টাইম খেলা। আর তুমি যদি এখন ওইটার হাইলাইট দেখো বা ওই খেলাটা রেকর্ডেড দেখো, তাহলে ওইটাকে তোমরা আমার রিয়েল টাইম বলতে পারবে না। তো আগে কি করতো? আগে যে অবসোলেট মেশিন গুলা ছিল, এখানে প্রথমে শুধু মিটার উঠতো কয় লিটার দেওয়া হয়েছে, ধরো 2 লিটার দিছে, পরে ওইটাকে 2 ক্যালকুলেটরে 2 দিয়ে 80 দিয়ে গুণ করে বলতো যে আপনার 160 টাকা হয়েছে, 160 টাকা। আর রিয়েল টাইমে কি করে? যখনই এখানে তেল দিতে থাকে তখনই বলে দেয় যে এত টাকা বিল হয়েছে। তো সেরকম আগে করতো কি, আগে পিসিআর হয়ে যেত, এর পিসিআর করার পরে কোয়ান্টিফিকেশন বা মাপতো যে কয়টা টার্গেট ডিএনএ প্রোডাকশন হয়েছে। আর এখন কি করে? যখনই অ্যাম্পলিফিকেশন হচ্ছে তখনই মেশিন বলে দিচ্ছে যে এই তোমার কতটুকু অ্যাম্পলিফাই হয়েছে। একটা ডিএনএ একটা দিয়েছিলে, আমি এখন 30টা সাইকেল চালাইছি, 30টা সাইকেল করার পরে আমার 30,000 টার্গেট ডিএনএ উৎপন্ন হয়েছে, রিয়েল টাইমে বলে দিচ্ছে। এটাকে আমরা বলতেছি রিয়েল টাইম পিসিআর। বুঝা গেছে? বুঝতে পারছো রিয়েল টাইম পিসিআর কাকে বলে? না বুঝতে পারলে বলো। এটা কিন্তু পরীক্ষায় ধরবেই এই করোনার মৌসুমে। আরেকবার একটু বলুন স্যার। রিয়েল টাইম মানে হচ্ছে তোমার লাইভ খেলা। হ্যাঁ, খেলা চলতেছে ঢাকায়, তুমি সাতক্ষীরায় বসে বসে দেখতেছো, এটা হচ্ছে রিয়েল টাইম। ঠিক আছে, তো যখনই তোমার এই পিসিআর, কিছুক্ষণ পর আমরা ভিডিও দেখাবো, যখনই পিসিআর চলে, পিসিআর মেশিনের মধ্যে এরকম একটা মেশিন থাকে পিসিআর এ, ধরো এটা হচ্ছে পিসিআর মেশিন, এরকম একটা ওই ইয়া মেশিন দেখছো না, সেন্ট্রিফিউজ মেশিন আমি দেখাইছি তোমাদের, একটা মেশিন থাকে। এই মেশিনের মধ্যে এরকম 2টো মিটার থাকে, এখানে 2টো মিটার থাকে। এইখানে তোমার উঠে কয় সাইকেল অ্যাম্পলিফাই হয়েছে, ধরো এখানে উঠলো 2, আর তখন এখানে উঠলো 20,000। আবার কিছুক্ষণ পরে এটা উঠলো, ধরো 100 সাইকেল হয়ে গেছে, এখানে দেখাচ্ছে যে এই অনেকগুলা হচ্ছে। মানে এইটা যখন সাইকেল চলতে থাকে, মানে মেশিনে কাজ করতেছে, তখনই বলে দিচ্ছে যে এতগুলো টার্গেট ডিএনএ প্রোডাকশন হয়ে গেছে। আর যদি এন্ড পয়েন্ট হতো তাহলে বলতো যে 100 সাইকেল হয়েছে, এইবার এটা স্যাম্পল বের করে এটাকে আবার আলাদাভাবে কোয়ান্টিফিকেশন করতে হতো, মাপার লাগতো যে কয়টা 100 সাইকেল হয়েছে, এখন কয়টা জিনিস উৎপন্ন হয়েছে, এটা মাপতে হতো। এটাকে আমরা বলা হয় এন্ড পয়েন্ট পিসিআর। আর আধুনিক যন্ত্রগুলা রিয়েল টাইমে লাইভ সময় বলে দেয় যে এই কয়টা সাইকেল হয়েছে,
এই কয়টা ডিএনএ প্রোডাকশন হচ্ছে। বুঝা গেছে? এটা হচ্ছে তোমার রিয়েল টাইম পিসিআর। এবার বুঝছো? আচ্ছা, এখন আমরা দেখবো কিভাবে পিসিআর করা হয়। কিভাবে পিসিআর করা হয়। পিসিআর করার আগে, যে কোনো কিছু করার আগে কি লাগে? মাল ম্যাটেরিয়াল লাগে, রিকোয়ারমেন্টস লাগে। তোমরা পড়ছো না রিপ্লিকেশনের রিকোয়ারমেন্ট, ট্রান্সক্রিপশনের রিকোয়ারমেন্ট, ট্রান্সলেশনের রিকোয়ারমেন্ট, সেরকম রিকোয়ারমেন্ট অফ পিসিআর মানে পিসিআর করা শুরু করার আগে কি কি লাগে? রিকোয়ারমেন্ট অফ পিসিআর মানে পিসিআর তো প্রসিডিউরটা করবা, তার আগে তোমাকে কি কি নিয়ে আসা লাগবে, মানে জিনিস লাগে। 1 নম্বর, টার্গেট ডিএনএ টু বি অ্যাম্প্লিফাইড। টার্গেট আইছে একজন ক্লাসে ঢোকার জন্য, টার্গেট ডিএনএ টু বি অ্যাম্প্লিফাইড। টার্গেট ডিএনএ টু বি অ্যাম্প্লিফাইড, এটাকে আমরা বলতে পারি টেমপ্লেট বা ছাঁচ। তো আমি আগেই বলছিলাম যে পুরো ডিএনএ মলিকুল নিয়ে কিন্তু কাজ করা হয় না, একটা টার্গেট ডিএনএ, ওটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কেটে একটা টার্গেট ডিএনএ নিয়ে কাজ করে। তো ওই টার্গেট ডিএনএটাকে আমরা বলতেছি টার্গেট ডিএনএ টু বি অ্যাম্প্লিফাইড। 2 নম্বর রিকোয়ারমেন্ট কি? ট্যাগ ডিএনএ পলিমারেজ। আমরা কালকে দেখেছিলাম যে পিসিআর এ ট্যাগ ডিএনএ পলিমারেজ লাগে। নাম্বার হচ্ছে এ পেয়ার অফ প্রাইমার। পেয়ার অফ প্রাইমার। আর নাম্বার 4 হচ্ছে অল দা 4 ডিঅক্সিরাইবোলাইজ নিউক্লিওটাইড ট্রাইফসফেট। ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেট। এই 10 মিনিট পরে আবার ক্লাস শেষ হয়ে যাবে, এই এক ঝামেলা। ডি এটিপি, ডি জিটিপি, ডি সিটিপি and ডি টিটিপি। ঠিক আছে? ডিটিটিপি। এই পরে ক্লাসে আসলো কে? নাইম। এই নাইম আসো নাকি ঢুকে এবার বেরোয় গেছো? কথা বলো। নাইম, আসসালামু আলাইকুম স্যার। তুমি কোথায়? স্যার তুমি বাইরে কেন? স্যার আমার স্যার নানু অসুস্থ, স্যার নানু বাড়ি যাচ্ছিলাম স্যার। তা তুমি ক্লাসে ঢোকার দরকার কি তোমার? তোমার ক্লাসে ঢোকার দরকার কি নানু অসুস্থতা? আর কি আছে ক্লাসে? দেখে নেই তো। এত কষ্ট করে পড়ে তোমরা হাটে বাসে বাজারে বসে বসে করো। এই রোল নম্বর 17 নাইম আসো। জি স্যার, আছি স্যার। হ্যাঁ, তুমি বলো এই ডিটিটিপি এর এটার অর্থ কি? ডিটিটিপি এটার ফুল ইলাবোরেশন কি? স্যার ওটা জানি না স্যার। কেন জানো না? আইটেম তো আগে হয়ে গেছে। পড়াশোনা করো না, শুধু বসে বসে ক্লাস করে বেড়াও না, ফাজলামির কোনো জায়গা পাবো না। এই কে কে বলবে ডিটিটিপির মানে কি? ডিএটিপি তে কি হয়? ডিঅক্সিরাইবোঅ্যাডেনিন ট্রাইফসফেট। ডিটিপি তে কি হবে? ডিঅক্সিরাইবো থাইরক্সিন ট্রাইফসফেট। আবার থাইরক্সিন। থাইরক্সিন করতে আসছে? থাইরোইড। থায়ামিন টাইপের। থায়ামিন থাইমিন নট থায়ামিন, থাইমিন। থায়ামিন হচ্ছে আবার ভিটামিন বি1, থায়ামিন না, থাইমিন ট্রাইফসফেট। জি স্যার। এবার লেখো পিসিআর স্টেপ। মনোযোগ দিয়ে ক্লাস করো, মনোযোগ না দিয়ে যাবা কোথায়? পিসিআর স্টেপ, স্টেপস অফ পিসিআর। নানুরে দেখতে গেছে, একটু ক্লাসে ঢু মেরে আসি। একে ঢু মারার জিনিস নাকি ক্লাস? আইসোলেশন অফ টার্গেট ডিএনএ। নাম্বার 1 হচ্ছে আইসোলেশন অফ টার্গেট ডিএনএ।
নাম্বার 2, কনস্ট্রাকশন অফ প্রাইমার। আচ্ছা, প্রাইমার জিনিসটা কি? প্রাইমার হচ্ছে তোমার একটা শর্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স। এরকম তোমার ইয়া থাকে না, এই ডিএনএ কি রকম, ডিএনএ তো এরকম ডবল স্ট্র্যান্ডেড একটা বড় মলিকুল, ঠিক আছে? তো এইটা একটা শর্ট, এখান থেকে একটা এই সিকোয়েন্সটা জানতে হয়। হ্যাঁ, এই সিকোয়েন্সটা ধরো এখানে এ আছে, টি আছে, সি আছে, জি আছে। এই যে এটিসিজি, এটা টার্গেট ডিএনএ, এটা টার্গেট জিনের এটা জানতে হয়। জানার পরে এর অপোজিটটা এখানে বানায় দেয়। এর অপোজিট টি, টি এর অপোজিট এ, সি এর অপোজিট জি, জি এর অপোজিট সি, এরকম ধরো তোমার একটা সিকোয়েন্স বানায় দেয়। শর্ট ফ্র্যাগমেন্ট সিঙ্গেল স্ট্র্যান্ডেড অলিগোনিউক্লিওটাইড, এটাকে আমরা বলি প্রাইমার। হ্যাঁ, প্রাইমার। এটা এখন যেটা করে যে তোমার ওই করোনা ভাইরাস তো বিভিন্ন জিন থাকে, তাই না? করোনা ভাইরাসের তো একটা ডিএনএ থাকে, যদি একটা আরএনএ ভাইরাস। আরএনএ মানেই কি, একটা তোমার একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড নিউক্লিওটাইডের পলিমার। তো ওটার মধ্যে বিভিন্ন জিন থাকে, তো বিভিন্ন জিনকে টার্গেট করা হয়, যেমন সাই5 জিন, তারপরে এক্স জিন, এরকম বিভিন্ন জিন আছে। ওই জিনকে টার্গেট করে ওই জিনের সিকোয়েন্সিং করে ওটা জানে যে এটা কি আছে, এ ইউ সি টি এরকম জানে। জানার পরে অপোজিটটা ল্যাবে বানানো হয়। হ্যাঁ, তো এইটাকে আমরা বলি প্রাইমার। প্রাইমারের কাজ কি, এটা আমরা একটু পরে দেখবো। এখন শুধু জেনে নাও যে প্রাইমার ইজ এ সিঙ্গেল স্ট্যান্ডার্ড শর্ট অলিগোনিউক্লিওটাইড, ঠিক আছে? নাম্বার 3 রিকোয়ারমেন্ট কি? টার্গেট ডিএনএ, ও স্টেপ পড়তেছি। টার্গেট ডিএনএ, তারপরে তোমার প্রাইমার্স, ডিএনটিপিস এন্ড ট্যাগ, সরি এটা বড় হতে হবে, ট্যাগ ডিএনএ পলিমারেজ are mixed and taken in a PCR machine. তার মানে রিকোয়ারমেন্ট যা ছিল সবগুলোকে এক জায়গায় নিয়ে পিসিআর মেশিনে দেওয়া হয়, ঠিক আছে? এটা শুনতে হয়তো মনে হচ্ছে যে টার্গেট ডিএনএ কোথায় পাবো, ট্যাগ ডিএনএ কোথায় পাবো, প্রাইমার কোথায় পাবো, এগুলা সবগুলা কোথায় থেকে কয় কেজি কিনবো, এগুলা না। একটা কিট থাকে, ঠিক আছে? ওই ডায়াগনোসিস পিসিআর এর একটা কিট থাকে, ঠিক আছে? ওই কিটের মধ্যে একটা সলিউশন থাকে, ওই সলিউশনের মধ্যে কোম্পানি এই 3টা জিনিস মিশাই দেয়। কি কি মিশাই দেয়? একটা হচ্ছে এনটিপি গুলা দিয়ে দেয়, ট্যাগ ডিএনএ পলিমারেজটা দিয়ে দেয়, আর হচ্ছে তোমার প্রাইমারটা দিয়ে দেয়। এই 3টা জিনিস দিয়ে দেয়। তাহলে আমরা মেশিনের মধ্যে দেই ওই কিটটা। হ্যাঁ, একটা কিট থাকে, একটা কিট থাকে, পিসিআর কিট বলে এটাকে, পিসিআর কিট। এই কিটের মধ্যে থাকে এই 3টা জিনিস, এই তোমার এই ট্যাগ ডিএনএ পলিমারেজ, প্রাইমার আর এই এনটিপি গুলা থাকে। আর বাইরের থেকে টার্গেট ডিএনএ দাও। টার্গেট ডিএনএ কি? স্যাম্পল। তোমার নাকের থেকে যে স্যাম্পলটা নিল, এই স্যাম্পলটা হচ্ছে তোমার, ওর মধ্যে যেহেতু তোমার আমি সাসপেক্ট করতেছি যে ওখানে করোনা ভাইরাসের যে ইয়া আছে, ডিএনএ আরএনএ আছে, তো ওই স্যাম্পল আর এই পিসিআর কিটের মধ্যে এই 3টা জিনিস, এই তোমার এই মেশিনের মধ্যে, এরকম মেশিন থাকে, এই মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়। মেশিনের একটা প্রকোষ্ঠ থাকে, প্রকোষ্ঠের মধ্যে এইটাকে দিয়ে দেওয়া হয় 2টা জিনিস। তাহলে একটা হচ্ছে পিসিআর কিট, একটা স্যাম্পল। পিসিআর কিটের মধ্যে, পিসিআর কিট তো পরীক্ষার সময় বলতে পারবা না, স্যাম্পলও বলতে পারবা না, কি বলবা? টার্গেট ডিএনএ, ওই স্যাম্পল। আর পিসিআর কিটের মধ্যে থাকে হচ্ছে তোমার ট্যাগ ডিএনএ পলিমারেজ, পেয়ার অফ প্রাইমার এন্ড অল দা 4 ডিএনটিপি। এরপরে স্টেপটা কি? এরপরে দেওয়ার পরে পিসিআর মেশিনের আরেকটা নাম হচ্ছে তোমার থার্মাল সাইক্লার। ঠিক আছে, থার্মাল সাইক্লার। এরপরে কি হয়? 4 নম্বর হচ্ছে হিটিং। প্রথমে ওই মেশিন তখন কি করে, 95 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে হিট দেয়। হিট দিলে কি হয়? টার্গেট ডিএনএ ডিনেচার হয়ে যায়। ডিনেচারেশন অফ, আমরা পড়ছিলাম ডিনেচারেশন অফ টার্গেট ডিএনএ।
টার্গেট ডিএনএ। ঠিক আছে, তো ডিএনএ আমরা পড়ছিলাম যে ডিএনএ হচ্ছে তোমার এরকম ধরো একটা ডিএনএ থাকে এবং এর মধ্যে তো দুইটা স্ট্র্যান্ডের মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকে, আমরা পড়ছিলাম তাই না? এবং পড়ছিলাম যে এটাকে তাপ দিলে হাইড্রোজেন বন্ড ভেঙে যে এটা যখন এরকম ইয়া করে তখন এটা আলাদা হয়ে যায়, এটা আলাদা হয়ে যায়, দুটো আলাদা হয়ে যায়। তো এটাকে হচ্ছে হিটিং। 5 নম্বর হচ্ছে তোমার কুলিং। কুলিং কুলিং হচ্ছে 45 টু 54 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হয়, অ্যানিলিং অফ প্রাইমার্স টু টার্গেট ডিএনএ। ওই যে প্রাইমার যোগ করা হয়েছিল এই প্রাইমার গুলো তখন এখানে লেগে যায়। প্রথম হিট দিলে এটা ডিনেচার হয়ে গেল সিঙ্গেল স্ট্র্যান্ডেড। আমরা পড়ছিলাম যে প্রাইমার হচ্ছে তোমার সিঙ্গেল স্ট্র্যান্ডেড অলিগোনিউক্লিওটাইড পড়ছিলাম তাই না? তো এই সিঙ্গেল নিউক্লিওটাইডের সঙ্গে এটা লেগে যায়, যেহেতু এখানে অপোজিটটা আছে, টিএজিসির অপোজিটটা এখানে থাকে, সেটা এখানে লেগে যায়। 6 নম্বর হচ্ছে তোমার হিটিং, আবার হিট দেওয়া হয়, হিটিং টু 72 ডিগ্রি সেলসিয়াস। তখন এটা পলিমারাইজেশন বা ইলংগেশন হয়। ঠিক আছে, তো এই পর্যন্ত থেকে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, কারণ যে ক্লাস আছে তাই না? Recording in progress. তাহলে যেটা আমরা বলছিলাম যে what are the steps of PCR? PCR এর স্টেপগুলোর মধ্যে একটা হচ্ছে আইসোলেশন করে প্রাইমার কনস্ট্রাকশন করে সবগুলো জিনিস পিসিআর মেশিনে দিয়ে দেয়। পিসিআর মেশিন তখন কি করে, পিসিআর মেশিন তখন এই তিনটা জিনিস করে। প্রথমে হিট দেয়, হিট দিলে ডিএসডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে যায়। এরপরে আবার কুল করলে প্রাইমার গুলো লেগে যায়, এবং আবার হিট দেয় 72 ডিগ্রি সেলসিয়াস, তখন ইলংগেশন হয়। ঠিক আছে, তো এই স্টেপ গুলা বারবার রিপিট করা হয়। এই স্টেপ গুলা বারবার রিপিট করা হয়। এটা এবার লিখো, 7 নম্বর স্টেপ হচ্ছে স্টেপ 4, 5 and 6 constitute one cycle. এই তিনটা জিনিস মিলে একটা ওয়ান সাইকেল অফ পিসিআর হয়, ওয়ান সাইকেল অফ পিসিআর, and it is repeated again and again. যতক্ষণ তুমি এই মেশিন চালাবা ততক্ষণ এই কাজটা করতে থাকবে। কি কাজ করতে থাকবে? একবার হিট দিবে, একবার কুল করবে, আবার হিট দিবে, আবার হিট দিবে, আবার কুল করবে, আবার হিট দিবে। যেহেতু সাইকেল করে এটাকে আমরা বলতেছি থার্মাল সাইক্লার। ঠিক আছে, থার্মাল সাইক্লার, ওর মধ্যে এটা প্রোগ্রাম করে দিতে হয় যে তুমি প্রথমে এতক্ষণ হিট দিবা, তারপরে আবার কুল করবা, তারপর আবার হিট দিবা কত ডিগ্রি, সবগুলো ওখানে প্রোগ্রাম করে দিতে হয় মেশিনে। তো এরপরে কি হয়, লাস্ট স্টেপ হচ্ছে আইডেন্টিফিকেশন অফ টার্গেট সিকোয়েন্স বাই electrophoresis or using fluorescence labeled nucleic acid probe. These are the steps of PCR. ঠিক আছে, তাহলে সব জিনিসপত্র মেশিনের মধ্যে নিয়ে এই কাজগুলো করা হয়। প্রথমে হিট দিলে কি হয়, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যায়। এবারে এই প্রাইমারটা কিন্তু এই টার্গেট ডিএনএ এই এটাকে বলে ফ্লাঙ্কিং রিজিয়ন। হ্যাঁ, একটা ডিএনএ দুই পাশের রিজিয়নকে, এই পাশের রিজিয়ন আর এই পাশের রিজিয়নকে বলে হচ্ছে তোমার এই ফ্লাঙ্কিং রিজিয়ন। এই দুটো রিজিয়নের এই যে সিকোয়েন্স এটা জানা থাকতে হয়, জানা থাকলে ওর অপোজিট বা কমপ্লিমেন্টারি করে প্রাইমার তৈরি করে। ঠিক আছে, এরকম প্রাইমার তৈরি করে।
তো প্রাইমারটা তখন পুল করলে ওখানে লেগে যায়, অ্যানিলিং হয়। এরপরে আবার হিটিং করলে এই তোমার ইলংগেশন হতে থাকে। তো এই স্টেপ গুলো যখন চলতে থাকে, একটার থেকে দুইটা, দুইটার থেকে চারটা, চারটার থেকে 16টা, এরকম, এটাকে আমরা বলি হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল গ্রোথ। এটাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল গ্রোথ। একটা থেকে দুটো, দুটোর থেকে চারটা, চারটার থেকে 16টা, 16টা থেকে 16 বজ্র, এরকম আর কি, স্কোয়ার, এরকম চলতে থাকে। তো এটাকে আমরা বলি হচ্ছে তোমার পিসিআর এর স্টেপ। ঠিক আছে, পিসিআর এর স্টেপ। তো আসলে আমরা এখন একটা ভিডিও দেখি, ভিডিওতে আমরা এইগুলো বেশ সুন্দর করে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, দেখা যাচ্ছে ভিডিও না? ভিডিও দেখতে পাচ্ছ না তোমরা? হ্যাঁ, দেখো, মনোযোগ দিয়ে দেখো, তারপরে আমি বুঝাই দিচ্ছি। এটা স্যাম্পল থেকে ডিএনএ এক্সট্রাক্ট করে পিসিআর মেশিনে দেওয়া হয়। তাহলে একটা টার্গেট ডিএনএ, দেখো এই যে এইটাকে, এই যে পুরো ডিএনএ থেকে একটা টার্গেট ডিএনএ আলাদা করছে। কিভাবে আলাদা করছে? এই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, রেস্ট্রিকশন যে কাঁচি দিয়ে আলাদা করছে। এরপরে অন্যান্য ম্যাটেরিয়াল দিয়ে পিসিআর মেশিনে দিচ্ছে। পিসিআর মেশিন কি করলো? ওটাকে অ্যাম্পলিফাই করে অনেকগুলো বানায় দিল। হ্যাঁ, তারপরে রিসার্চ করে। এখন দেখো পিসিআর কিভাবে করে। এইটা হচ্ছে পিসিআর মেশিন, দেখতে এরকম। ঠিক আছে, ঠিক দেখ, আমাদের ল্যাবেও যে মেশিনটা আছে সাতক্ষীরা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে, এরকমই প্রায়। হ্যাঁ, মডেল টডেল ভিন্নতার জন্য এরকমই থাকে। এইটা খোলা যায়, এইটা খুললে এখানে তোমার স্যাম্পল দিতে হয় আর কি। এটা থার্মাল সাইক্লার বা পিসিআর মেশিন। এটার আরেকটা নাম হচ্ছে থার্মাল সাইক্লার। তাহলে দেখো, এই যে একটা, এটাকে কি বলে? এপেন্ডফ, বা একটা ছোট একটা প্লাস্টিক। তোমরা তো প্র্যাকটিক্যাল করেন, তোমাদের দেখানো হয়নি, আমাদের ল্যাবেই আছে। এই একটা জিনিসের মধ্যে কি কি নেয় দেখো? টার্গেট ডিএনএ, তারপরে প্রাইমার হচ্ছে শর্ট অলিগোনিউক্লিওটাইড সিকোয়েন্স, এটা সাধারণত সিঙ্গেল স্ট্র্যান্ডেড। তারপরে নিউক্লিওটাইড, ডিএনটিপি, সবগুলো ডিএনটিপি, এখানে চারটা কালারের চারটা। আর কি? এই চারটা জিনিস। এবং পলিমারেজ, এই পলিমারেজের নাম কি? ট্যাগ ডিএনএ পলিমারেজ। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ ট্যাগ ডিএনএ পলিমারেজ। যে ট্যাগ ডিএনএ পলিমারেজ থার্মোস্টেবল। তো আমরা দেখতেছি যে পিসিআর এ তোমার টেম্পারেচার উঠায় 100-তে। তো 100-তে উঠালে এই কোনো এনজাইম কাজ করতে পারে না, কারণ ডিনেচার হয়ে যায়। শুধুমাত্র ট্যাগ ডিএনএ পলিমারেজ, which is a special thermostat, it can work in 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। সো পিসিআর মেশিনে যখন টেম্পারেচার উঠে যায়, তখন এই এনজাইমটা নষ্ট হয় না। ফলে একবার এনজাইমটা দিলে যতক্ষণ তুমি পিসিআর মেশিন চালাবা ততক্ষণ কোনো সমস্যা হবে না। কথাটা একটু খেয়াল করে শুনতে হবে। হ্যাঁ, যদি আমরা নর্মাল এইটা যদি ট্যাগ ডিএনএ পলিমারেজ না হয়ে একটা অর্ডিনারি এনজাইম হতো, যেটা টেম্পারেচার সহ্য করতে পারে না, তাহলে কি হতো বলতো? প্রতি সাইকেলে আমাকে আবার এনজাইম দেওয়া লাগতো, আবার পলিমারেজ দেওয়া লাগতো। আমার কথা বুঝতে পারছো? একটা সাইকেলকে কি বলতেছে? একটা সাইকেলকে বলতেছে হিটিং, কুলিং, হিটিং। এটা হচ্ছে পিসিআর এর একটা সাইকেল। তো আমি বলতেছি যে যখনই হিট দেয় তখনই এনজাইম নষ্ট হয়ে যায়। তাহলে যদি আমার ট্যাগ ডিএনএ পলিমারেজ নামক থার্মোস্টেবল এনজাইম না থাকতো, তাহলে হিট দিলেই তো ওটা নষ্ট হয়ে যেত। তাহলে প্রতি সাইকেলে আমাকে আবার কিছু কিছু এনজাইম দেওয়া লাগতো, না হলে রিয়াকশনটা কিন্তু হইতো না। সো থার্মোস্টেবল ট্যাগ ডিএনএ পলিমারেজ ইজ এ ব্লেসিং ইন দ্য ফিল্ড অফ পিসিআর। যেহেতু একবার মাত্র দিলেই ও বারবার কাজ করে, নষ্ট হয় না, ও বারবার কাজ করতে থাকে। হ্যাঁ, সেজন্য এটাকে কস্ট ইফেক্টিভ বানাইছে হচ্ছে তোমার এই ট্যাগ ডিএনএ পলিমারেজ। ঠিক আছে, এবার দেখো এই চারটা জিনিসকে কি করতেছে? এই চারটা জিনিসকে ওই অ্যাপেন্ডার্টের মধ্যে নিয়ে এইটাই মেশিন খুলে এর মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ, দিয়ে তারপরে মেশিন অন করে দেওয়া হয়। এই মেশিনের ভিতরে কি কাজকর্ম হচ্ছে দেখো। মেশিনের ভিতরে কি কাজকর্ম হচ্ছে দেখো। প্রথমে কি করে? এই যে একটা টার্গেট ডিএনএ কে মেশিনের মধ্যে নেওয়া হয়েছে। এই যে সাইকেল কি প্রথমে কি করতেছে? তাপ দিচ্ছে। তাপ দিলে কি হচ্ছে? এটা ডিনেচারেশন হয়ে এটা এই দুইটা ডিএনএ আলাদা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, আসার পরে এটা হচ্ছে সেই পলিমারেজ।
পলিমারেজ এসে কি দেখতেছে, আচ্ছা তোমরা একটা জিনিস নিশ্চয়ই মনে আছে হয়তো, যে ডিএনএ পলিমারেজ অ্যাক্টস অন ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এটা আমরা রেপ্লিকেশন পড়ার সময় দেখেছিলাম। ট্যাগ ডিএনএ পলিমারেজ এ ডিএনএ পলিমারেজ এন্ড ডিএনএ পলিমারেজ ক্যানট অ্যাক্ট অন সিঙ্গেল স্ট্র্যান্ড, মনে আছে? আরএনএ পলিমারেজ কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ডে কাজ করতে পারে, কিন্তু ডিএনএ পলিমারেজ সিঙ্গেল স্ট্র্যান্ডে কাজ করতে পারে না। সো যখন ডিএসডিএনএ কে আমরা হিট দিয়ে আলাদা করে ফেলছি, সিঙ্গেল স্ট্র্যান্ড করে ফেলছি, তখন এই পলিমারেজ গুলো এসে কাজ করতে পারতেছে না। তখনই তার লাগতেছে প্রাইমার, তাহলে যখনই আমি আবার পুল করে ফেললাম পরের স্টেপে, তখনই তোমার এটা কি এই প্রাইমার গুলো, দেখো প্রাইমার গুলো এখান থেকে এখানে লেগে গেল, তখনই কিন্তু তোমার এই পলিমারেজ গুলো কাজ করতে পারবে। তখন তোমার পলিমারেজ কি করলো, এই ডিএনটিপি গুলো লাগায় পলিমারাইজেশন করতেছে, এই যে পলিমারাইজেশন করতেছে। ঠিক আছে, আবার এই একটা সাইকেল। আচ্ছা তাহলে প্রথমে হিট দিলাম, এটা আলাদা হয়ে গেল, তারপরে কুল করলাম, কুল করার পরে প্রাইমার গুলো লেগে গেল, এবং আবার যখন হিট দেওয়া হলো 72 ডিগ্রিতে, তখন এলংগেশন হলো। এখন আমাকে একজন বলো দেখি কেউ, যে পরে আবার যখন হিট দিল তখন কেন কাজ করলো, এর আগে কেন কাজ করলো না? বলো দেখি, এই আগের পড়াশোনার জ্ঞান দিয়ে বলতে হবে, বলো। তারপরে ডাবল স্ট্র্যান্ড। হ্যাঁ, ইমতিয়াজ কোথায়? ইমতিয়াজ আছে? আমাদের তো নামই ভুলে যাচ্ছি আমি। আর কে কে আছে দেখি তো পার্টিসিপেন্টস এর মধ্যে, এটা আমাকে বলতে হবে। ও রোল নাম্বার। আচ্ছা এই স্বাগতা বলো, স্বাগতা আছে ক্লাসে না ঘুমায় পড়ছে? স্যার হ্যাঁ তুমি বলো, যে পরে যখন আবার 72 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দাও উঠানো হলো, তখনই কেন ইলাঙ্গেশন হলো, এর আগে কেন ইলাঙ্গেশন হলো না, বলো দেখি। স্যার ডাবল স্ট্র্যান্ডেড হওয়ার পরে স্যার ইলংগেশন হলো, যখন পলিমারেজ না, ডবল স্ট্যান্ডার্ড হওয়ার পরেই হলো না, ডবল স্ট্যান্ডার্ড হওয়ার আগেই হলো না। এই যে ভিডিওটা একটু আগের থেকে দেখো, ডবল স্ট্যান্ডার্ড হয়েছে, তারপরে যখন আবার তাপ দিছে তখনই এটা কাজ শুরু করছে। এখন তুমি আমাকে বলো, এই এই তাপ দেওয়ার পরে কেন কাজ করলো, ডবল স্ট্যান্ড হওয়ার পরেই কেন সে কাজ শুরু করলো না, বলো তো? সব বলে মাথায় নিয়ে বসে আছে, কেউ বলতে পারবে না? বন্ধনগুলোর জন্য, বন্ধন তৈরি হওয়ার জন্য স্যার এই যে হাইড্রোজেন বন্ধনগুলো তৈরি হওয়ার জন্য কিছু শক্তি লাগতেছে এখানে, এই জন্য। হ্যাঁ, শক্তির কথা না, আর কে বলবে বলো দেখি। প্রাইমারটা যুক্ত তাপ হয়। দেওয়ার পর চাপ দেওয়ার পরে না, সব বলে বসে ফলে স্যার যে ফসফেট বেজ ওগুলো হচ্ছে চলাচল বাড়ে এরকম কিছু। হ্যাঁ চলাচল বাড়ে, তাপ দিলে বাড়বে চলাচল, না? এগুলো কি এরকম, এটা তো অ্যানিমেশন, এরকম করে কাজ করে নাকি, এরকম চলাচল করে নাকি? এনজাইমের কি হাত পা আছে যে চলাচল করবে? এটা তো এই যে চোখ, তাহলে বলবা যে স্যার চোখ ফোটার জন্য যে তাপমাত্রা লাগে, এগুলো কি এরকম চোখ থাকে নাকি? এটা তো বোঝার সুবিধার জন্য, না? কেউ বলতে পারলো না। অপটিমাম টেম্পারেচার পড়েছো? হ্যাঁ, অপটিমাম টেম্পারেচার। তাহলে what is optimum temperature? The temperature at which a enzyme works maximally. এটা এনজাইম চ্যাপ্টারে পড়ছিলাম আমরা অনেক আগে, তো সব ভুলে গেছো। আল্লাহ, তোমাদের কি হবে? পড়ো বেশি করে পড়ো। তাহলে আমরা জানি প্রতিটা এনজাইমের একটা অপটিমাম টেম্পারেচার থাকে, ওই টেম্পারেচার না আসলেও কাজ করে না, বোঝা গেছে? তো পরে যখন আবার 72 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো, ওই দিস ইজ দ্য অপটিমাম টেম্পারেচার ফর ট্যাগ ডিএনএ পলিমারেজ। সো এট দিস টেম্পারেচার the enzyme is working, but before that it is not working. বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এই এক সাইকেল শেষে একটা থেকে চারটা হয়ে গেল, দুটো থেকে চারটা হয়ে গেল। হ্যাঁ, এরপরে আবার টেম্পারেচার দেওয়া হলো, এরকম চলতে থাকতেছে। তাহলে দুটো থেকে চারটা, চারটা থেকে 16টা, 16টা থেকে তার স্কোয়ার, এরকম চলতে থাকবে যতক্ষণ আমি মেশিন চালাবো।
ঠিক আছে? তো দেখো তাহলে এরকম করে মেশিনটা চলে, কাজ করে আর কি। ঠিক আছে? স্যার এখানে স্যার টার্গেট ডিএনএ বাইরে যেগুলো তৈরি এক্সট্রা যেগুলো তৈরি হলো ওটা কি কোনো ইফেক্ট ফেলবে না এখানে? দাঁড়াও, আমি তোমার কথা বুঝি নাই। এই স্যার দেখো, এই যে এটাকে আমরা বলতেছি রিয়েল টাইম। সাইকেলও চলতেছে, সাথে সাথে মিটারে বলে দিচ্ছে, হ্যাঁ মিটারে বলে দিচ্ছে কয় কপি হয়েছে, কয়টা হয়েছে বলে দিচ্ছে। এটাকে বলবো এই যে সময়ের সাথে সাথে রিয়েল টাইমেও সাইকেলের সাথে সাথে বলে দিচ্ছে যে কয়টা ডিএনএ প্রোডাকশন হয়ে গেছে। ঠিক আছে? এই দেখো একটা ডিএনএ, এটাকে আমরা বলতেছি পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এবং এইখানে এটাকে আর্টিফিশিয়াল কেন বলতেছে, এটা মেশিনে হচ্ছে, সেলের বাইরে হচ্ছে, হ্যাঁ এটা টেস্ট টিউব মেথড, টেস্ট টিউবের ভিতরে হচ্ছে, এবং এনজাইম বেসড। ওই এনজাইম ট্যাগ ডিএনএ পলিমারেজ is mandatory for this reaction, so this is called enzyme based. ঠিক আছে? শেষ, ভিডিও শেষ। এবার বলো কে কি কে 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 বলতেছিল, বলো। স্যার ওই যে টার্গেট ডিএনএ যেটা ছিল এটা তো স্যার অনেকগুলো তৈরি হলো, তার পাশাপাশি স্যার চেইনটা তো অনেকখানি চলে গেল, ওই যে লাল অংশটা, স্যার ওইটা কি এখানে কোনো ইফেক্ট থাকবে না এটার? স্যার ওইটা কি হবে আলটিমেটলি? টার্গেট ডিএনএটা তৈরি, লালটা ওটা আসলে অ্যানিমেশন, তো ওইটা না। টার্গেট ডিএনএটাই তো শুধু আমরা দিছি, ওইটাই শুধু অ্যামপ্লিফিকেশন হবে। টার্গেট ডিএনএ ছাড়া অন্য কোনো ডিএনএ ফ্র্যাগমেন্ট তো আমরা দেই নাই। ঠিক আছে? শুধু টার্গেট ডিএনএ অ্যামপ্লিফাই, এটা অ্যানিমেশনের জন্য দিছি। এইটা তো যে ভিডিওটা ওই যে দেখালো যে এনজাইমের চোখ আছে, ওরকম কিছু থাকে না, এটা তো ফানের জন্য করছে আর কি। তো মানে ইয়াটা এরকম। ঠিক আছে? এই আর কি। তো ঠিক আছে, তোমরা এই পর্যন্ত পড়ো, পড়ার পরে আবার নেক্সট ক্লাস নিব। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ 7 বুঝি নাই, নম্বর কি বলছো? একটু বলেন। 7 নম্বর, এই 7 নম্বর 7 নম্বর পয়েন্টটা আরেকবার একটু বলেন। স্যার এই সাইকেলটা কয়বার হইতে পারে? হ্যাঁ সাইকেলটা কয়বার হইতে পারে না, এটা সেট করে দেওয়া হয় মেশিনে, যে তুমি 30 সাইকেল পড়াবা। 7 নম্বর হচ্ছে স্টেপ 4, 5, 6, এই যে স্টেপ 4, তারপরে স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, এই 4টা স্টেপ আবার বারবার করা হয়। এই 3টা মিলে হচ্ছে একটা সাইকেল, এটা মিলে হচ্ছে একটা সাইকেল, হ্যাঁ 1 সাইকেল। এবং এইটাকে রিপিট করা হয়। এইটা তোমার ল্যাবরেটরিতে যতটুকু আমরা চাই, এটা আমি কালকে আবার বলবো না। হ্যাঁ আজকে এই পর্যন্ত জেনে রাখো বেসিক জিনিসটা, কালকে ল্যাবরেটরিতে কিভাবে কাজ করে এইটা আমি জানাই দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এমনি পড়ো, তারপরে